বিদ্যাসাগর মশাই রবীন্দ্রনাথের মতে সেই দু একজন মানুষের অন্যতম। অসংখ্য বাঙালি সৃষ্ট হয়েছিল যেমন, কিন্তু বিধাতা পুরুষের সৃষ্টি দু একটি মানুষের মধ্যে বিদ্যাসাগর মশাইকে রবীন্দ্রনাথ ঠাকুর ফেলেছেন। এবং তিনি যে চলে যাননি, তার যে বিনাশ নেই, সেটা আজকে 2021-এ তার কে আমরা মনে করছি শুধু সেই কারণেই নয়, তার লেখার পুনর্মুদ্রণ হচ্ছে। তার দেখানো পথ ধরে আমরা আমাদের পরবর্তী জেনারেশন মেয়েরা পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। কাজে বিদ্যাসাগরের কোনো মৃত্যু নেই। বিদ্যাসাগরের মৃত্যুদিনটিও উদযাপনের, কারণ এইরকম একজন মানুষ আমরা আমাদের জাতির মধ্যে পেয়েছি। তিনি আমাদের সবটুকুই উদ্ভাসিত করেছেন। কবি সুনীল গঙ্গোপাধ্যায় একবার বলেছিলেন যে, তোমরা মেয়েরা তো অনেক বড় বড় কথা বলো, তোমাদের কজনের বাড়িতে বিদ্যাসাগর মশাইয়ের ছবি আছে? সত্যি, দেব দেবী কুলঙ্গিতে ঠাসা, কিন্তু সত্যি সত্যি যে মানুষটির অনুগ্রহ ছাড়া আমরা শূন্য হয়ে থাকতাম, তার কি আমরা পুজো করি? মনে মনে অন্তত তার পুজো করা উচিত। এই কথাটি বারবার মনে করিয়ে দেবার জন্য আমাদের বিদ্যাসাগরকে নিয়মিত স্মরণ করা উচিত। আমার প্রণাম সেই মহান মানুষটির প্রতি। উঠুন উঠুন, বিদ্যাসাগর এসে গেছে। চটকা ভাঙালেন পাশের যাত্রী হাও মাও বলে। বলেছিলাম নামলো বাঘা যতুন তরু, তাই উপকার। তড়িঘড়ি নেমে যাই, ব্যস্ত বাগিস এক পুরো অঞ্চলে। ছমছমে সন্ধ্যা, ঝিরঝিরে বৃষ্টি, পথ শুনশান। কোথায় এলাম? কোন কলকাতা? বাতি নেই, অনেক উপরে চাঁদ আলো দেয় কিছু। কি নেই নাকি আছে? একজন বেটির মতো সামনে হেঁটে যান, হাতে খোলা ছাতা। দাদা শুনবেন, বিদ্যাসাগর এটা। সেখানে যাওয়ার ছিল, বুঝছি না এ জায়গা কিনা। লোকটি থামলেন, কাছে ডেকে বললেন হেসে, অতই সহজ নাকি সাগরকে পাওয়া যায় সন্ধান বিনা? 4 কোটি বাঙালির মধ্যে একজন মানুষ বিদ্যাসাগর, যার জীবনকালের ব্যাপ্তি 1820 থেকে 1891 খ্রিস্টাব্দ। কিন্তু তার কর্মমহিমা আজও আচ্ছন্ন করে রেখেছে আপামর বাঙালিকে। তিনি এমন এক ব্যক্তিত্ব, যার দৃষ্টিভঙ্গি, সারস্বত সাধনা এবং দূরদর্শিতা আজও যে কোনো শিক্ষিত তথা প্রগতিশীল বাঙালির কাছে ঈর্ষণীয়। অথচ তার জীবন খুললে আমরা দেখি অপমান এবং প্রবঞ্চনা ছাড়া শেষ পর্যন্ত আর কেউ ছিল না তার সাথী। শরীরটা
আজকাল আর কিছুতেই ভালো যায় না। লোক পাঠাতে হয় ঘন ঘন মহেন্দ্রলাল কিংবা ডাক্তার কেডির কাছে। নিজের জন্য অন্যদের ব্যতিব্যস্ত করতে খুব কুণ্ঠা হয় তার, কিন্তু আজকাল যেন সেখানেও হেরে যাচ্ছেন বারবার। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। একে একে সবাইকে হয় তিনি ছেড়েছেন, আর নয়তো তারাই ছেড়ে গেছে। যেহেতু ঈশ্বরচন্দ্র বাস্তবিক ছিলেন না ঈশ্বর, তাকে ধরা যেত। মানুষের দুঃখ দেখলে হতেন কাতর, অতএব লোকে করত তাকেই পাকড়াও, এবং কিছু না কিছু প্রত্যেকেই পেত, যে যেমন জানাতো প্রার্থনা। তাও পেলে পরে ভুলে যাবে মানুষ সে পাত্র না। প্রতিদানে ঢিল ছুঁড়েছে সে সজোরে পাঁজরে, মুখটা ব্যথায় নীল, অতএব লেগেছিল ঠিক, যেহেতু ঈশ্বরচন্দ্র ছিলেন না ঈশ্বর বাস্তবিক। তবুও যুদ্ধক্ষেত্র ত্যাগ করেননি তিনি, লড়ে গেছেন মাথা উঁচু করে। মাইকেলের ভাষায় একজন প্রাউড, সাইলেন্ট, লোনলি ম্যান। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটাও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, তবে পথের কাটাও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আঁধারে ঢেকেছে মুখ, পরনে ধুতি ও পিরান। মনে হয় স্বদেশী নাটকের পরে সে পোশাকে ফিরছেন ঘর। কিঞ্চিত ছিটিয়াল নির্ঘাত, তা নইলে এমন জবাব। রাস্তায় আর কেউ নেই, অগত্যায় আমি তিনি নির্ভর। তিনি বললেন, ইতিহাস জানো বিদ্যাসাগরের কথা? সে আর কে না জানে। বিধবা বিবাহ, মেয়েদের শিক্ষা, তারপরে ধরুন ওই মাইকেলকে উৎসাহ, সংস্কৃত কলেজ, আরো টুকিটাকি আছে, এখন আর নেই মনে ঠিক তা। বিদ্যাসাগর এক মহাসমুদ্রের নাম, অথবা এক মহিরুহ যার ছায়ায় খানিক জিরোতে চেয়েছে অবক্ষয়ী হিন্দু সমাজ। না, তারা কিছুতেই এগিয়ে দিতে চায়নি তাকে, বরং তিনি দুর্ভেদ্য প্রাচীরের মতো রুখে দাঁড়িয়েছেন একের পর এক যুগান্তকারী ভাবনা নিয়ে, হীন কদর্য সনাতন রীতির বিরুদ্ধে। তার প্রথমটি যদি হয় বিধবা বিবাহ, তবে দ্বিতীয়টি অবশ্যই নারী শিক্ষা। नष्टे मृते प्रव्रजिते क्लीबे च पतिते पतौ पञ्चस्वापत्सु नारीणां पतिरन्न विधीयते। অর্থাৎ স্বামী নিখোঁজ হলে, মারা গেলে, সন্ন্যাস নিলে, সন্তান গ্রহণে অক্ষম হলে এবং অধার্মিক ও অত্যাচারী হলে, এই 5টি আপদকালে পত্নী আবার বিবাহ করতে পারে। পরাশর সংহিতার 4th অধ্যায়ের এই শ্লোকটি তিনি ব্যবহার করেছিলেন
অমোঘ অস্ত্রের মতো শাস্ত্রজ্ঞানীদের এটা বোঝাতে যে হিন্দু শাস্ত্র মতেও বিধবা বিবাহ নিষিদ্ধ নয়। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে এলেবেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। বিধবা বিবাহ সম্পর্কিত একটি আলোচনায় একবার তিনি বলেছিলেন, বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম। এ জন্মে যে ইহা অপেক্ষা অধিকতর আর কোনো সৎকর্ম করিতে পারিব তাহার সম্ভাবনা নাই। এ বিষয়ের জন্য সর্বশান্ত হইয়াছি এবং আবশ্যক হইলে প্রাণান্ত শিকারেও পরাঙ্মুখ নহি। আমি দেশাচারের নিতান্ত দাস নহি। নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহা করিব। লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সংকুচিত হইব না। তার এই হেন প্রতিস্পর্ধী উচ্চারণ বাণী শুনে যেন মনে হয় এ তার প্রতিজ্ঞা, অথচ নিজের যাবতীয় জাগতিক সুখের বিনিময়ে এই শপথ রক্ষার দায়ে সেই সময়ের বাংলার সমাজ তাকে পরিয়েছিল কাঁটার মুকুট। শারীরিক অসুস্থতা জনিত কারণে একবার রাস্তায় পড়ে গেলে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন এক বিদেশিনী, যিনি সেই সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন ঘোড়ার গাড়িতে। এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা তার নামে এই কুৎসাও রটায় যে বৃদ্ধ বয়সে মেমের হাতের সেবা পাওয়ার জন্যে তিনি ইচ্ছাকৃতভাবে রাস্তায় পড়েছিলেন। যে মানুষটি দিনের পর দিন একা লড়াই করেছেন সমগ্র রক্ষণশীল বাংলা সমাজের বিরুদ্ধে বিধবা বিবাহের মতো একটি যুগান্তকারী আইন পাশ করানোর তাগিদে, তার কি প্রাপ্য ছিল এই কাপুরুষের তকমা? কালের বার্তা বিদ্যাসাগর শুনেছিলেন মেঘমন্দ্রে, তাই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন নারী শিক্ষার। যে মানুষটি এক সুষম সমাজ ব্যবস্থা গড়ে তুলতে নারী পুরুষের সমান সহযোগিতার গুরুত্ব বুঝেছিলেন এবং চেয়েছিলেন নারীদের শুধুমাত্র স্বাক্ষর নয় বরং শিক্ষিত করে তুলতে, সেই মানুষটির পরিবার পরিজনই চিনতে পারেননি তাকে। স্ত্রী দীনময়ী দেবী এবং স্বয়ং বিদ্যাসাগরের ঐকান্তিক ইচ্ছা সত্ত্বেও দীনময়ী দেবী স্বাক্ষর হতে পারেননি পারিবারিক বিরোধিতার কারণে। আবার এই স্ত্রী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের মাত্রাতিরিক্ত ব্যস্ততা তার স্ত্রীকে যে ঠেলে দিয়েছিল এক অপার একাকিত্বের দিকে, এও তো সত্য। তবু তার রচনায় বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় ক্রমাগত দিক নির্দেশকের কাজ করে গেছে এক অনাগত ভবিষ্যতের, যে ভবিষ্যৎ স্বপ্ন দেখতে শিখিয়েছে কুসংস্কারহীন অসাম্প্রদায়িক এক সুস্থ সমাজের। শব্দ যিনি শিখিয়েছিলেন তাকে আমি শব্দ লিখে কি করে বোঝাবো? বর্ণ পরিচয় থেকে যে অচঞ্চল চলা আজ এনেছে সাগর তীরে, বুঝিয়েছে মাথায় আকাশ এলে ধ্রুব তারকার কাছে নত যেন হতে হয়, খুঁজতে হয় পদচিহ্ন। ধুলোর এই তো পরম সফলতা। আমারও উপমা সেই চিহ্ন শিখে খুশি হয়। মরমানুষের কাছে এইটুকুই যা কিছু অমরতা। এখন তো ঘরেও অবাক ধুলো, ধুলো আর জাতীয় জীবনে কোনো পদচিহ্ন তাই আর অনুসরণযোগ্য হয়ে উঠছে না। আর আমি শব্দের কুহক মাখা এক আশির পদনখের বাঙালি,
যে নাকি অনেক আগেই ভেবেছে ঈশ্বর গুজব মাত্র। অস্ট্রিক স্মৃতির পাশে আর্য বেদ বেড়াতে এসেও সপ্রমাণ করতে পারেনি ঈশ্বর সত্যিই এক পরলোকপ্রিয় লিপ্সা কিনা। শুধু একবার দ্রবণের মতো এই পরম বাংলায় স্পষ্ট বলিবর্ত এক ঈশ্বরের জন্ম হয়েছিল। অর্নি ধুতি পড়া ছিল বলে আমরা তখন তাকে ঠিকমতো চিনতেই পারিনি। মাইকেল মধুসূদন একবার বিদ্যাসাগরকে বলেছিলেন, মাই ট্রাস্ট ইজ ইন গড অ্যান্ড আফটার গড ইন ইউ। মাইকেলের মতো এক যুগন্ধর প্রতিভা যার সম্বন্ধে এই আবেগঘন উক্তি করেছিলেন, তিনি নিশ্চয়ই এর যোগ্যতা অর্জন করেছিলেন। আসলে মাইকেলের প্রতিভাকে তিনি যথার্থ চিনেছিলেন, তার আশ্চর্য অনুভবী মনের ঔদার্য নিয়ে। শোনা যায় একবার জনৈক ব্যক্তি বিদ্যাসাগরকে বলেছিলেন, আপনি মাইকেলের এত অন্যায় আবদার রেখে তাকে টাকা পাঠান, আর তিনি তো সেই টাকায় ক্রমাগত মদ্যপান করেন। কই, অন্য কেউ টাকা চাইলে তো আপনি এভাবে দেন না? এর উত্তরে বিদ্যাসাগরের যুক্তি ছিল, তারা একটা মেঘনাদ বধ কাব্য লিখে দেখান, তাদেরও নিশ্চয়ই অর্থ সাহায্য করব। বিদ্যাসাগর এবং মাইকেলের বন্ধুত্ব এক প্রবাদে পরিণত। ওরা দুজনে ছিলেন বন্ধু। সুদূর বিদেশে পড়ে আছি আমি, জীবনে কিতাবে ব্যর্থ। সুদূর বিদেশে পড়ে আছি আমি, জীবন কিতাবে ব্যর্থ। বিদ্যাসাগর বাঁচাও আমায়, পাঠাও আমাকে অর্থ। তুমি বলেছিলে আমার লেখাতে পেয়েছিলে গ্রেট মেরিট। অমৃতাক্ষরে ভালোবাসা নিয়েও সহ্য হয় না দেরি। কথা দিয়ে ওরা কথা রাখবে না মানুষেরই অভ্যাসে। কথা দিয়ে ওরা কথা রাখবে না মানুষেরই অভ্যাসে। বন্ধু তোমায় বলেছি যখন থাকবো তোমার পাশে। এই নাও কিছু হাজার পাঠাই আরো প্রয়োজনে জানাও। এই নাও কিছু হাজার পাঠাই আরো প্রয়োজনে জানাও। পড়া শেষ করে ব্যারিস্টারি নতুন কাব্য শোনাও। ওরা দুজনে ছিল বন্ধু, ওরা দুজনে ছিল বন্ধু, ওরা দুজনে ছিল বন্ধু। 1851 সালের গোড়ায় মাত্র 30 বছর বয়সে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। পদটাই নতুন। এতদিন দায়িত্ব সামলাতেন সচিব ও সহকারী সচিব। দুটো পদ মিলিয়ে এবার একটাই অধ্যক্ষের পদ হলো। যোগ দেবার কিছুদিনের মধ্যে তিনি কলেজের উন্নতিকল্পে এক গুচ্ছ প্রস্তাব পেশ করেন। তার সারমর্ম ছিল এই যে সংস্কৃত কলেজের ছাত্রদের সংস্কৃতের সঙ্গে সমানভাবে ইংরেজি শিখতে হবে, কিন্তু লক্ষ্য হবে সংস্কৃত নয়, ইংরেজিও নয়, বাংলা ভাষায় বিদ্যা চর্চা, ত্রিভাষা সূত্র। বিদ্যাসাগর নিশ্চয়ই প্রথম ভারতীয় যিনি বিদ্যালয়ে 3টি ভাষা শেখার কথা বলেছেন। অর্থাৎ বাংলা ভাষায় যথেষ্ট ব্যুৎপত্তি লাভের জন্যে যে অন্য দুটি ভাষা মানে ইংরেজি ও সংস্কৃত ভাষা শিক্ষা করতে হবে সে বিষয়ে তার কোনো সংশয় নেই। এ যেন বাংলা ভাষার তৎকালীন শৈশব অবস্থা থেকে মুক্তির পথনির্দেশ। সংস্কৃত থেকে সীতার বনবাস বা শকুন্তলা, ইংরেজিতে শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স থেকে ভ্রান্তি বিলাস, অথবা হিন্দি বেতাল পচ্চিশি থেকে যখন বেতাল পঞ্চবিংশতি অনুবাদ করছেন, তখন মূলত তিনি অনুবাদ চর্চার মধ্য দিয়ে বাংলা ভাষার উন্নতির নীল নকশা তৈরি করছিলেন। তাই তো রবীন্দ্রনাথ লিখেছেন,
বিদ্যাসাগর যে গদ্যরীতির প্রবর্তন করেছেন তার ছাঁদটি বাংলা ভাষার সাহিত্য রচনা কার্যের ভূমিকা নির্মাণ করে দিয়েছে। 1345 24শে ভাদ্র তিনি লিখলেন, বঙ্গ সাহিত্যের রাত্রি স্তব্ধ ছিল তন্দ্রার আবেশে, অখ্যাত জড়ত্ব ভারে অভিভূত। কি পুণ্য নিবেশে তব শুভ অভ্যুদয়ে বিকিরিল প্রদীপ্ত প্রতিভা। প্রথম আশার রশ্মি নিয়ে এলো প্রত্যুষের বিভা। বঙ্গভারতের ভালে পড়ালো প্রথম জয়টিকা। রুদ্ধ ভাষা আধারের খুলিলে নিবিড় জবনিকা। হে বিদ্যাসাগর, পূর্ব দিগন্তের বনে উপবনে নব উদ্বোধন গাথা উচ্ছ্বসিল বিস্মিত গগনে। পাশাপাশি হাঁটছি, তিনি হন হন, আমি প্রায় জগিং এর মতো। কি জোর পায়! তিনি থামলেন, গনগনে স্বরে বললেন, আর তারপর খুব ভেবে বলো দেখি, মেয়েদের কতদূর যেতে দেয় এ স্বাধীন দেশ? রং রূপ গৃহকর্মে নিপুণা দিয়ে খুঁজে দেওয়া মনোমত বর, তার বেশি কিছু চায় আধুনিক যুগ? বিধবা অসহায় হলে বিয়ে তো দূরস্থান, নিজের কাছের লোকও সমব্যথী হয়। লোভের লালায় বিষ ঢিলে নিতে চায় তারা বিষয় ও নারী। সে লোকের ভাবনাকে মান্যতা দিয়েছে কি এখনো সময়? আমি ঠক গেলে বলি তা ঠিক নয়, সব হবে ঠাকুর চাইলেই। আবার ধরুন, ওইটুকু চেহারায় অত গর্জন না দেখলে বিশ্বাস হতো না। ধর্ম মানুষকে শুধু পেছনে ঠেলেছে, পৃথক করেছে স্রেফ জন্মের দায়। মানুষের কাজগুলো পচে হেজে যায় লেগে ধর্মের চোনা। শোনো হে অর্বাচীন, ঈশ্বর বলে যদি থাকেন কেউ কোনো অধরাতে, তার কিছু যায় আসে না মানুষ নষ্ট হলে। অবশিষ্ট জগৎ তো আছে। তোমরা এখন যার কাজ ভুলে গেছো তারও নাম ঈশ্বর ছিল, অথচ ধর্ম ফেলে কত অপমান সয়ে গিয়েছিল সে লোকটা মানুষের কাছে। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো। সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো। চোখের সামনে মানুষ অনাহারে মরবে, ব্যাধি জরা মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুজে ভগবান ভগবান করবে। এমন ভগবত প্রেম আমার নেই। আমার ভগবান আছে মাটির পৃথিবীতে। স্বর্গ চাই না, মোক্ষ চাই না, যেন বারে বারে ফিরে আসি এই মর্ত বাংলায়। সে যুগের নিরিখে এই ভাবনা একমাত্র পোষণ করতে পারতেন তার মতো মানুষই।
সালটা 1846 এপ্রিল মাসের 13 তারিখ। দীর্ঘ 22 বছরের শিক্ষাব্রত পালনের শেষে বিদ্যাসাগরের গুরু জয়গোপাল তর্কালঙ্কারের জীবনাবসান হয় ওই দিন। সংস্কৃত কলেজের সম্পাদক ওই পদে শিষ্য ঈশ্বরচন্দ্রকে চাইলেন, বেতন 90 টাকা। বিদ্যাসাগর ফিরিয়ে দিলেন সেই পদ, এই বিবেচনায় যে বন্ধু মদনমোহন তর্কালঙ্কারের যোগ্যতা তার তুলনায় বেশি। ভাবতে ইচ্ছে করে এই মানবিকতা বোধকে উন্নত একবিংশ শতাব্দীতেও সম্ভব। এখানেই শেষ নয়। হিন্দু কলেজে 1853 সালে ভর্তি হয় হীরা বুলবুল নামে এক পশ্চিমী বারবনিতার পুত্র। এই নিয়ে হই হই কাণ্ড, লড়াই লেগে গেল কলেজের ম্যানেজিং কমিটির সাথে এডুকেশন কাউন্সিলের। ঈশ্বরচন্দ্র ছিলেন যে কাউন্সিলের অন্যতম সদস্য। ম্যানেজিং কমিটি চায় ছেলেটিকে বহিষ্কার করা হোক, কিন্তু বিদ্যাসাগর অনড়। তার মত, মা দুশ্চরিত্রা হইতে পারে, কিন্তু পুত্র কি দোষ করিল যে সে বিদ্যালয় পড়িতে পাইবে না? মাতার দোষে নিরপরাধ পুত্রের শাস্তি হওয়া উচিত নয়। এতক্ষণ কথা হলো, নাম জানিনি এখনো। বুঝছি না কোনখানে নেমে পড়েছি। সময় যাচ্ছে বয়ে। গলা খাঁকড়িয়ে বলি, মানে জানেন বিদ্যাসাগর কোথায়? হা হা করে হাসলেন ছোট্ট মানুষ। আমারও তো প্রশ্ন সেটাই। মূর্তিকে ভাঙো গড়ো, আসল মানুষটার তাবৎ স্বপ্নকে হারিয়ে ফেলেছ, আজও বাঁধ দিয়ে আছো তার ইচ্ছায়। বলতে বলতে কি যেন হলো, মানুষটা আরো জোরে হন হন করে হাঁটতে থাকলেন, এগিয়ে যেতে থাকলেন অনেক অনেক আগে। বাঁকে মিলিয়ে যাওয়ার আগে চেঁচিয়ে বললেন, পারো যদি ভেবো আমি যা ভেবেছি 19 শতকে, ওহে একবিংশ। মানুষের উপরে এখনো ভরসা রাখতে সাধ জাগে। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানা, কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়। প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা, প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা, প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। চকিতে রাস্তা জুড়ে অটোর হর্ন, বাসের কালো ধোঁয়া, নিষ্পৃহ ভিড়, আর পথের মধ্যে মলিন নিরাসক্ত ঈশ্বর মূর্তি। আমি বিদ্যাসাগরে দাঁড়িয়ে ভাবছি, কে ছিলেন উনি? যেই হন, কথাগুলো নাড়িয়ে দিয়েছে। 200 বছর ছুঁই, তবু তাকে শুধু বর্ণ পরিচয়ের ছবিতে আটকে রেখেছি, আসলে শিক্ষাগুলো গিয়েছে হারিয়ে। ভোরের স্বপ্নের মতো এক ঝাঁক স্কুলের কিশোরী খিলখিল হেসে হেসে যায় পথ দিয়ে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা 19বিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের শিখা জ্বালিয়ে এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। কোন আলোতে প্রাণের প্রদীপ জালি, তুমি ধরায় আসো
আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো। সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো।